নেপালে নতুন জোট সরকার গঠন হতে যাচ্ছে। নতুন এই সরকারের নেতৃত্ব দেবেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। এর মধ্য দিয়ে নেপালে ২০ মাস ধরে চলমান রাজনৈতিক অচলাবস্থার নিরসন হবে বলে আশা করা হচ্ছে। শুক্রবার দেশটির পার্লামেন্টে প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল প্রচণ্ড আস্থা ভোটে হেরে যাওয়ার পর নতুন সরকার গঠনের পথ খুলেছে। তবে ওলির নেতৃত্বে নতুন জোট সরকার কবে নাগাদ দায়িত্ব নেবে সে সম্পর্কে কিছু জানানো হয়নি। তিনি এর আগেও দুবার দেশটির প্রধানমন্ত্রী ছিলেন। এদিকে এদিন ভোটাভুটিতে উতরে যেতে সাবেক মাওবাদী নেতা পুষ্পকমল দহলের ২৭৫ আসনের পার্লামেন্টে ন্যূনতম ১৩৮টি ভোট দরকার ছিল। পার্লামেন্টে হাজির ২৫৮ সদস্যের মধ্যে দহলের পক্ষে ভোট দেন মাত্র ৬৩ জন, আর বিপক্ষে ভোট পড়ে ১৯৪টি। বাকি একজন ভোট দানে বিরত ছিলেন। পাকিস্তানে অবৈধভাবে বসবাসরত আফগান শরণার্থীদের ফের দেশে ফেরানোর ব্যবস্থা নেওয়া হবে। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালুচ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা গেছে, পাকিস্তানে এখনও হাজার হাজার আফগান শরণার্থী বসবাস করছে। তারা অবৈধভাবে পাকিস্তানে আছেন বলে অভিযোগ। এদের অনেকেই পশ্চিমের বিভিন্ন দেশের অভিবাসন প্রত্যাশী, কিন্তু এখন পর্যন্ত তাদের অধিকাংশকে অভিবাসন দেওয়ার কথা জানায়নি কোনো দেশ। ফলে পাকিস্তানে অবৈধভাবে বসবাস করছেন তারা। এ বিষয়ে মমতাজ জাহরা বালুচ বলেছেন, আফগানদের দেশে ফেরানোর দ্বিতীয় দফার অভিযান শুরু হবে কিছুদিনের মধ্যেই। যাদের কাছে আফগান জাতীয় পরিচয়পত্র রয়েছে তাদের আগে ফেরানোর ব্যবস্থা করা হবে। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েটে এক সমাবেশ করেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। শুক্রবার সন্ধ্যার এই সমাবেশের সাম্প্রতিক বছরগুলোতে অনুষ্ঠিত অন্য যে কোনো অনুষ্ঠানের চেয়ে লোক সমাগম বেশি দেখা গেছে। এ সময় উল্লাসিত সমর্থকরা বাইডেনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকেন, হাল ছাড়া যাবে না। জবাবে বাইডেন বলেন, তিনি নির্বাচনে প্রার্থী, তিনি কোথাও যাচ্ছেন না। এমনকি আগামী নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী তিনি। এর মধ্য দিয়ে বাইডেনের ডেমোক্রেট সমর্থক কিছুটা বাড়ছে বলে মনে করা হচ্ছে। এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং প্রতিনিধি পরিষদের সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি বাইডেনের প্রচারণা নিয়ে একান্তে উদ্বেগ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, ডোনাল্ড ট্রাম্পকে হারানো বাইডেনের জন্য অনেক কঠিন হয়ে উঠেছে। বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক এবার জো বাইডেনের প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে নির্বাচনে জেতাতে কাজ করছে এমন একটি গ্রুপকে অনুদান দিয়েছেন। শুক্রবার ব্লুমবার্গের বরাত দিয়ে তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ওই প্রতিবেদনে কত অর্থ অনুদান দেওয়া হয়েছে সে ব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি। তবে আমেরিকা পিএসসি নামের ওই গ্রুপটিকে একটি বড় অঙ্কের অর্থ দেওয়া হয়ে থাকতে পারে বলেই ধারণা করা হচ্ছে। এছাড়া ডোনারদের ব্যাপারে আগামী 15 জুলাই তথ্য প্রকাশ করা হতে পারে। তবে এবছর মার্চে এক টুইট পোস্টে মাস্ক জানিয়েছেন, তিনি কোনো প্রার্থীকে অনুদান দিচ্ছেন না। ট্রাম্পের সাথে সংশ্লিষ্টতার অন্যান্য অভিযোগও অস্বীকার করেছেন তিনি। শুরু থেকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের একজন সমালোচক মাস্ক। আগামী সপ্তাহে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেতে পারেন ডোনাল্ড ট্রাম্প। ভারতের আসামে বন্যায় নতুন করে মারা গেছে আরও 7 জন বলে জানিয়েছে রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এএসডিএম। এ নিয়ে রাজ্যটিতে বন্যার মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 90 জনে। শনিবার কর্মকর্তারা বলেন, নিহতের মধ্যে গোয়ালপাড়া জেলায় নৌকাডুবির ঘটনায় 5 জন এবং নওগাঁ এবং জোরহাট জেলায় বন্যার পানিতে ডুবে 1 জন মারা গেছেন। রাজ্যের অনেকাংশে পানি নামতে শুরু করলেও আসামের বন্যা পরিস্থিতি ভয়াবহতা এখনও কাটেনি। রাজ্যের 24টি জেলার 22,33,000 বেশি মানুষ এখনও বন্যা ক্ষতিগ্রস্ত। আবহাওয়া বিভাগ বলছে, আসামের বেশিরভাগ জায়গায় মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোকরাঝাড় জেলায় বিচ্ছিন্নভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে। কাজিরাঙ্গা জাতীয় উদ্যানে বন্যা এখন পর্যন্ত 10টি গন্ডার সহ 180টি বন্যপ্রাণীর মৃত্যু হয়েছে। ভিয়েতনামে ভূমিধসের ঘটনায় কমপক্ষে 7 জন নিহত হয়েছে। শনিবার প্রবল বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধসের নিচে একটি ভ্যান চাপা পড়ে তাদের মৃত্যু হয়। এই ঘটনায় আরও 6 জন আহত হয়েছে। স্থানীয় সময় ভোর 4টার দিকে হাগিয়াং প্রদেশের বাকমে জেলার মধ্য দিয়ে যাওয়ার সময় ভূমিধসের মাটির নিচে চাপা পড়ে একটি ভ্যান। উদ্ধারকর্মীরা ঘটনাস্থল থেকে এক শিশুসহ 7 জনের মরদেহ উদ্ধার করেছে। আহতদের কাছাকাছি একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া নিখোঁজদের উদ্ধারে তল্লাশি অভিযান চলছে। কর্দমাক্ত পাহাড়িয়া রাস্তা উদ্ধার কাজ করছেন উদ্ধারকর্মীরা। সেখানে বেশ কিছু অ্যাম্বুলেন্সও দেখা গেছে। বিদেশি পর্যটকদের কাছে মোটর সাইকেলে করে ভ্রমণের জন্য হাজিয়াং প্রদেশ একটি জনপ্রিয় স্থান।
ইসরায়েলি অভিযানের পর ফিলিস্তিনের গাজা শহরের সুজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনও অনেক লাশ আটকে আছে বলে জানিয়েছেন একজন কর্মকর্তা। এদিকে গাজায় প্রবেশ করার অনুমতি চেয়ে ইসরায়েলকে চিঠি দিয়েছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম। অন্যদিকে হামাসের দুর্বল হয়ে পড়ার সুযোগ নিতে চাইছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আরও জানাচ্ছেন ঋতু সাহা। গাজা শহরের এলাকাগুলোতে এখন শুধুই ধ্বংসস্তূপের চিহ্ন। ইসরায়েলি সেনারা চলে যাওয়ার পর ফিলিস্তিনি চিকিৎসকরা গাজা শহরের তাল আল হাওয়া ও সারবা এলাকার ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করেছেন। গাজা সিভিল ডিফেন্স এজেন্সির মুখপাত্র মাহমুদ বাসাল জানান, আশেপাশের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক মরদেহ চাপা পড়ে আছে। ইসরায়েলি বাহিনী আশেপাশের ৮৫%-এরও বেশি আবাসিক ভবন ধ্বংস করেছে। সুজাইয়া বর্তমানে একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে, যা বসবাসের জন্য অনুপযুক্ত। এর আগে গত বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানায় ২ সপ্তাহ আগে অনুপ্রবেশের পর সুজাইয়া এলাকায় তাদের সামরিক অভিযান তারা শেষ করেছে। এদিকে গাজায় গেল ২৪ ঘন্টায় ইসরায়েলি হামলায় ১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে ইসরায়েলের বিমান হামলায় আরও ৪ ত্রাণকর্মী নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস দুর্বল হয়ে পড়েছে বলে গোয়েন্দা তথ্য পেয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট দাবি করেছে, হামাস অস্ত্র ও লোকবলের দিক থেকে দুর্বল হয়ে পড়েছে। এ কারণে তারা এখন যুদ্ধবিরতি চাইছে। তবে হামাসের লেবানন রাজনৈতিক অফিসের প্রধান নেতা আহমদ আব্দুল হাদি বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, যুদ্ধের শুরুর সময়ের চেয়ে এখন ভালো অবস্থানে আছে ফিলিস্তিনি যোদ্ধারা। প্রতিরোধ যোদ্ধাদের জন্য সামরিক পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং তাদের অবস্থান যুদ্ধের শুরুর সময়ের চেয়ে ভালো আছে। এছাড়া যুদ্ধ শেষে হামাস আবারও একাই গাজা নিয়ন্ত্রণ করবে এমনটা প্রত্যাশা করছেন না বলেও জানিয়েছেন আহমদ আব্দুল হাদি। ঋতু সাহা, ৭১। আবারও গাজা সিটি খালি করার নির্দেশে চরম বিপদে সেখানে আশ্রয় নেয় ফিলিস্তিনিরা। যদিও হামাস ইসরায়েলের এমন নির্দেশ না মানতে স্থানীয়দের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে জাতিসংঘ বলছে, গাজা নগরী খালি করার নতুন নির্দেশ ফিলিস্তিনি পরিবারগুলোর ভোগান্তিকে আরও তীব্র করে তুলবে। সৃষ্টি ঘটকের প্রতিবেদন। শুরুর পর এ নিয়ে দ্বিতীয়বারের মতো পুরো গাজা সিটি খালি করার নির্দেশ দিয়েছে ইসরায়েলি বাহিনী। এ অবস্থায় চরম বিপদে সেখানে আশ্রয় নেয়া ২.৫ লাখের বেশি ফিলিস্তিনি। আমরা দেইর আল বালাহের দিকে যাচ্ছি। হামলা চলতেই থাকায় আমরা কেউ সারা রাত ঘুমাইনি। তারা লিফলেটে লিখেছে যে গাজা সিটিতে যারাই থাকবে তাদের হয় সন্ত্রাসী আর না হয় আইএস সদস্য হিসেবে গণ্য করা হবে। আমরা ভীষণ আতঙ্কে আছি। ইসরায়েলের সেনাবাহিনী সম্প্রতি বিমান থেকে লিফলেট ফেলে গাজা সিটিকে অত্যন্ত বিপজ্জনক যুদ্ধাঞ্চল উল্লেখ করে সবাইকে নিরাপদে দক্ষিণের দেইর আল বালাহ ও আজ জাওয়াইদাতে যেতে বলেছে। এখানে কোনো বেসামরিক প্রতিরক্ষা দল নেই, রেড ক্রস সদস্যরাও নেই। আমাদেরকে কে এখান থেকে নিরাপদে সরিয়ে নেবে? পথে পথে ইসরায়েলি সেনারা আমাদের দাঁড় করিয়ে হেনস্থা করছে। খুবই অসহায় পরিস্থিতি আমাদের। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এই নির্দেশ না মানতে গাজা সিটির বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে হামাস শাসিত গাজা উপত্যকার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তারা এই নির্দেশকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি সামরিক বাহিনীর মনস্তাত্ত্বিক যুদ্ধের অংশ হিসেবে বর্ণনা করেছে। আর জাতিসংঘ বলছে, গাজা সিটি খালি করার ইসরায়েলি নির্দেশ ফিলিস্তিনি পরিবারগুলোর ভোগান্তিকে আরো তীব্র করে তুলেছে। কারণ তাদের মধ্যে এমন অনেকেই আছে যারা ইতোমধ্যেই বহুবার বাস্তুচ্যুত হয়েছে। এ অবস্থায় জাতিসংঘ মহাসচিব অ্যান্টনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, বেসামরিক নাগরিকদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে। সৃষ্টি ঘটক, ৭১। হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছে আর্জেন্টিনা। এই গোষ্ঠীর সব আর্থিক সম্পদ জব্দ করার আদেশ দিয়েছে দেশটি। শনিবার দেশটির অতি ডানপন্থী প্রেসিডেন্ট জাভিয়ের মাইলির কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, আর্জেন্টিনাকে আবারও পশ্চিমা সভ্যতার সাথে যুক্ত করতে হবে।
এটি তার জন্য একটি বড় প্রতীকী পদক্ষেপ হিসেবেই দেখা হচ্ছে, কারণ তিনি সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সাথে আরও ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চাচ্ছেন। রোমান ক্যাথলিক হিসেবে বড় হলেও মাইলি বলছেন ইহুদি ধর্মের সাথে তার গভীর আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে। তিনি ইসরায়েলের একজন কট্টর সমর্থকও। এর আগে ইসরায়েল, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া এবং ইউরোপীয় ইউনিয়ন হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর এবং বাব আল মান্দাব স্ট্রেইটের 2 স্থানে জাহাজে হামলা চালিয়েছে। শুক্রবার ইরান সমর্থিত গ্রুপটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এই কথা বলেছেন। তিনি বলেন, এদিন বেশ কয়েকটি ব্যালিস্টিক, নৌক্ষেপণাস্ত্র এবং ড্রোন দিয়ে একাধিকবার ওই জাহাজ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। প্রথম হামলাটি হয়েছে লোহিত সাগর এবং দ্বিতীয়বার হামলা করা হয়েছে বাব আল মান্দাবের এলাকায়। তবে এতে কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি। জাহাজটির মালিকানাধীন কোম্পানি কর্তৃপক্ষ ফিলিস্তিনের বন্দরে প্রবেশের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত লঙ্ঘনের কারণে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে। ফিলিস্তিনের আগ্রাসন বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত অভিযান চলবে বলে জানিয়েছে হুতিরা। রাশিয়ার একটি যাত্রীবাহী বিমান পরীক্ষামূলক উড্ডয়নের সময় মস্কোর কাছে বিধ্বস্ত হয়েছে। এই ঘটনায় বিমানটির 3 জন ক্রু নিহত হয়েছেন। শুক্রবার দেশটির জরুরি বিষয়ক সংক্রান্ত মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ঘটনার দিন সুখোই সুপারজেট 100 নামের বিমানটি একটি বনের মধ্যে আছড়ে পড়ে। তবে এ সময় বিমানটিতে কোনো যাত্রী ছিল না বলে জানিয়েছে তারা। এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম বলেছে, বিমানটি মেরামত শেষে পরীক্ষামূলক ফ্লাইট পরিচালনার সময় বিধ্বস্ত হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি রাশিয়ার জ্বালানি কোম্পানি গ্যাসপ্রম এভিয়ার মালিকানাধীন। নাইজেরিয়ায় প্লাটু রাজ্যে একটি স্কুলের ভবন ধসে পড়ার ঘটনায় অন্তত 21 শিক্ষার্থী নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে আরও অনেকে। ভবনের ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে অন্তত 120 জন। শুক্রবার স্থানীয় সময় সকালে ক্লাস চলাকালে উত্তর মধ্য নাইজেরিয়ার এ রাজ্যে 2 তলা বিশিষ্ট স্কুলের ভবনটি ধসে পড়ে। নর্থ জেলার সেন্টস একাডেমি কলেজের একটি ভবন। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনায় আটকা পড়াদের অনেককে এরই মধ্যে উদ্ধার করা হয়েছে। এছাড়া আহতদের কোনো ধরনের কাগজপত্র বা অর্থ ছাড়াই জরুরি ভিত্তিতে চিকিৎসা সেবা দিতে হাসপাতালগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। এদিকে ভবন ধসের ঘটনার জন্য স্কুলটির দুর্বল অবকাঠামো ও নদীর তীরের অবস্থানকে দায়ী করেছে সংশ্লিষ্টরা। ইকুয়েডরের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ফার্নান্দো ভিলাভিসেন্সিউকে হত্যার ঘটনায় 5 জনের কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা সবাই দেশের অন্যতম একটি বড় অপরাধী চক্রের সাথে জড়িত। শনিবার কারাগারে বসে হত্যাকাণ্ডের নির্দেশের দায়ে লস লোভেস গ্যাংয়ের নেতা কার্লোস অ্যাঙ্গুলো এবং লরা কাস্টিলাকে হত্যাকাণ্ড পরিচালনার জন্য 34 বছর 8 মাসের কারাদণ্ড ঘোষণা করা হয়েছে। এছাড়া হামলায় সহায়তার দায়ে 2 পুরুষ ও 1 নারীকে 12 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। তবে অ্যাঙ্গুলে অভিযোগ অস্বীকার করে বলেন, এই ঘটনায় তাকে বলির পাঁঠা করা হয়েছে। কাস্তিলার বিরুদ্ধে অভিযোগ, তিনি হত্যার সরঞ্জাম সরবরাহ করেছেন, এমনকি খুনিদের জন্য অস্ত্র, $2 লাখ অর্থ ও মোটরসাইকেলও পাঠিয়েছেন। মামলায় সব মিলিয়ে 70 জনের বেশি মানুষ সাক্ষ্য নেওয়া হয়েছে। নানা আনুষ্ঠানিকতা শেষে অবশেষে শুক্রবার 7 পাকে বাঁধা পড়লেন ভারতীয় ধনকুবের মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানি ও ব্যবসায়ী বীরেন মার্চেন্টের কন্যা রাধিকা মার্চেন্ট। গুজরাটি রীতি মেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। দীর্ঘ সময়ের প্রাক বিয়ের অনুষ্ঠানের পর অবশেষে 4 হাত এক হলো তাদের। বিস্তারিত আফফান মিতুলের প্রতিবেদনে। অবশেষে প্রতীক্ষার অবসান শেষ হলো মুকেশ আম্বানি, নীতা আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। বাবার হাত ধরে বিয়ের মণ্ডপে যান রাধিকা। আবু জানি ও সন্দীপ খোসলার নকশা করা লেহেঙ্গায় সাজলেন রাধিকা। বধূ বেশে নজর কেড়েছেন তিনি। গলায় হীরার রানীহার ও চোকার, হাতে সাদা লাল চূড়া, ছিমছাম মেকআপে সেজেছেন আম্বানিদের পুত্রবধূ। কমলা শেরওয়ানি পরেছেন অনন্ত। তিনি যে পশুপ্রেমী সেটাও ধরা পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁদিকে একটি হাতির ব্রোচ পরেছেন আম্বানি পুত্র। মাথায় লাল পাগড়ি, কপালে তিলক, বরের বেশে
দারুণ মানিয়েছে অনন্তকে। মালা বদল ও বিয়ের পর বড় বধূর হাস্যোজ্জ্বল মুখ এ সময় নজর কাড়ে আমন্ত্রিত অতিথিদের তালিকায় ছিলেন দেশ বিদেশের বিভিন্ন অঙ্গনের প্রতিষ্ঠিত নামি দামিদের পাশাপাশি হলিউড বলিউডের তারকারা। অনন্ত রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর শনিবার শুভ আশীর্বাদ এবং রবিবার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা। 2024 সালের মার্চ মাস থেকে শুরু হয়েছিল অনন্ত রাধিকার বিয়ের তোড়জোড়। প্রথমে জামনগরে, পরে ইতালিতে বিলাসবহুল ক্রুজ ভাড়া করে আয়োজন করা হয়েছিল প্রাক বিবাহ অনুষ্ঠানের। কনিষ্ঠ পুত্রের বিয়ে উপলক্ষে প্রায় 5,000 কোটি টাকা খরচ করেছেন মুকেশ আম্বানি। আফফান মিতুল, 71।